গেল কয়েকদিনের সহিংসতায় বন্ধ পোশাক খাতের ক্ষতি অন্তত ৪,৭০০ কোটি টাকা, এমনটাই দাবি বিজিএমইএর। তবে রপ্তানিকারকরা বলছেন দীর্ঘমেয়াদে ক্ষতি হবে আরও বেশি। সুযোগ বুঝে ক্রেতা প্রতিষ্ঠানগুলো চাইতে পারে মূল্য ছাড়, কমাতে পারে ক্রয়াদেশও। অন্যদিকে ঠিক সময়ে গন্তব্যে পণ্য পাঠাতে বেশি ভাড়ায় নিতে হবে আকাশপথের আশ্রয়, এতে বাড়বে খরচও। সহকর্মী জাহিদুল ইসলাম তুলে এনেছেন সেই চিত্র। কয়েকদিন আগে সহিংসতা এবং কারফিউতে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ ছিল সরকারি ও বেসরকারি অফিস এবং বেশিরভাগ শিল্প কারখানা। গার্মেন্টস মালিকরা বলছেন এগুলোর প্রভাবে যোগাযোগ এবং বন্দর ছিল অচল। বিশ্ব থেকেও এক প্রকার বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। কাঁচামাল খালাস, পণ্য উৎপাদন ও রপ্তানি সবকিছুই ছিল বন্ধ। বায়ারদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে যে আমরা একেবারেই বিচ্ছিন্ন ছিলাম। কমিউনিকেশন যদি থাকতো তাহলে হয়তো আমরা অনেকটা বায়ারকে অবস্থাটা হয়তো ওইভাবে আমরা তাদেরকে জানাতে পারতাম। কয়েকবার রপ্তানি পুরস্কার পাওয়া আরেক গার্মেন্টস মালিক বলছেন সেই সময় ক্রয়াদেশ গ্রহণ এবং তৈরি পণ্য জাহাজীকরণ করা যায়নি। কিছু ডকুমেন্টেশনের জন্য অনেকগুলি মাল পোর্টে পড়েছিল, কিন্তু ইন্টারনেটের জন্য আমরা কিছুদিন ডকুমেন্ট করতে পারি নাই এবং সেই জন্য সেই মালগুলি হ্যান্ডওভার করা এবং শিপমেন্ট করাও করতে পারিনি। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে গার্মেন্টস বন্ধে দৈনিক ক্ষতি ছিল প্রায় ১৬০০ কোটি টাকা। ৫ দিনের বন্ধে সহযোগী খাতের মিলিয়ে অঙ্কটা হবে আরও বেশি। শিল্পের অর্থনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় ৭,৪০০ কোটি টাকা। শ্রমিক ভাই বোনদের মজুরি বাবদ ১,১৫০ কোটি টাকা। স্থানীয় বস্ত্র, অ্যাসেসরিজ ও ওয়াশিং ডাইং খাতে প্রায় ৩,০০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন বিশ্বায়নের যুগে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি দেশের ইমেজও নষ্ট হয়েছে, যা অপূরণীয়। কমিউনিকেশন বন্ধ হবে না, ইমেইল বন্ধ হবে না, আমাদের দেশে অর্ডার দিলে সময় মতো মালটা শিপমেন্ট হবে। এরকম একটা আস্থা অর্জন করার জন্য বছরের পর বছর আনইন্টারাপ্টেড সার্ভিস দিলে তখন বায়ারদের আস্থা আমাদের উপর আসবে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় এবং মোট রপ্তানি আয়ের ৮২% আসে এ খাত থেকেই। প্রতি মাসে গড় আয় $৪.৫ বিলিয়ন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। যে ক্ষতির কথা বলছেন পোশাক খাতের ব্যবসায়ীরা, সেটি আসলে স্বল্পমেয়াদী নাকি আসলে দীর্ঘমেয়াদী? এবং আমাদের এই পোশাক খাতের দেশের বাইরেও যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, অন্যান্য দেশের যে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা রয়েছেন, দেশগুলো রয়েছে পোশাক খাতের, তারা ঠিক এই জায়গা থেকে সুবিধা নেবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ আলোচনায় রয়েছেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ এবং একই সাথে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব সামাদ, প্রথম প্রশ্নটি আপনার কাছে করতে চাই। এখন কারফিউ চলছে, যদিও আমরা জানি এর মাঝামাঝি আসলে শিথিল সময়টিতে কাজ হচ্ছে। শিল্প কারখানা যে এলাকায় বেশি আছে সেই জায়গাটায় আসলে শিথিল সময়ের পরিমাণটা বেশি রয়েছে। ক্ষেত্রে আপনাদের কাছে জানতে চাই, এই অবস্থায় কারখানায় উৎপাদন কতটা সহজ হচ্ছে এবং পরিবহন ব্যবস্থায় আপনারা সুবিধা কতটা পাচ্ছেন পণ্য পরিবহনের ক্ষেত্রে? ধন্যবাদ। কারখানার অবস্থান এখন আন্ডার দ্য কন্ডিশনস স্টেবল। আমার মনে হয় যে সেটার বাইরেও যে সমস্যাগুলো আমরা ফেস করব তার কিছু মানে আপনার ফ্যাক্টরস আছে, যেটা শুধু কারখানা পরিচালনার জন্য না, বা যেই বন্ধর সময় যেই প্রোডাকশন লস গুলা আমাদের হয়েছে সেগুলা কভার করতে আমাদের আসলে পারবো কিনা, সেটা হলো বড় প্রশ্নটা। এটা আমি বলবো যে প্রথম বিষয়। আর পরিবহনের ক্ষেত্রে আপনার কথা থেকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনারা পারবেন কিনা যে ক্ষতিটা হয়েছে, মানে কি পরিমাণ ক্ষতি যেটি আসলে পুষিয়ে নেওয়া যাবে না বলে মনে করছেন আপনি বা আপনারা? আসলে এখানে কথা হচ্ছে যে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি হিসাবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে বলবো, একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে যদি বলি আপনাকে, যে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে আমাদের অবস্থানটা কোথায়। আমাদের বায়ারদের সাথে আমাদের এখন কমিউনিকেশন হচ্ছে যে আমাদের কিন্তু এখন পিক সিজন চলছে। এই পিক সিজনে আমরা যে শিপমেন্ট গুলো করতে পারলাম না, আমাদের যে ব্যাকলগ, শিপমেন্টের প্রোডাকশনের ব্যাকলগ,
এই ব্যাকলগের কারণে লেট ডেলিভারি ডিসকাউন্ট বা এয়ার শিপমেন্ট এগুলো যদি বায়ারদের সাথে প্রপারলি নেগোশিয়েট না করা যায়, তাহলে ইট উইল বি আ লং টার্ম ফাইন্যান্সিয়াল, আমি বলবো যে লস ফর এভরি ইন গার্মেন্ট ম্যানুফ্যাকচার। কিন্তু এর বাইরে আরো কিছু সমস্যা আছে এটার সাথে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু নতুন সিজন শুরু হতে যাচ্ছে, আমরা এখন মার্কেটিং করছি নেক্সট সিজনের জন্য। সেখানে আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের কনফিডেন্স, মানে এত বছর ধরলেন একটা স্টেবল পজিশন ছিল আমাদের, কিন্তু এখন আপনার এই পরিস্থিতির কারণে কিছুটা বায়ারদের কনফিডেন্স লেভেলটাকে কিন্তু আবার রিবিল্ড করতে হবে। কারণ এখন যদি বায়াররা মনে করে যে না, বাংলাদেশের অবস্থান আরো 1 বছর দেখবে, সেই ক্ষেত্রে যদি অর্ডার কমিয়ে দেয় বা অর্ডার অন্য দেশে ডাইভার্ট করে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবভিয়াসলি তাহলে আমাদের অবস্থান আরো খারাপ দিকে যাবে। তাহলে এটার জন্য আমি যতটা আমি আপনাকে সমস্যার কথা বললাম, সেটাকেও দেখতে হবে কিভাবে এটা সলভ করতে হবে। সমস্যা তো এসছে, আমরা সবসময় সমস্যা ফেস করেছি, কিন্তু এটাকে এখন কিভাবে করে আমি যাবো তার আগে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন যে খরচ অনেকটাই বেড়ে গেছে, লম্বা সময় বন্ধ ছিল কারখানা, সেই ক্ষতি পোষণ একটি যেমন ব্যাপার, আবার বায়াররা মূল্য ছাড় চাইতে পারেন, আপনি যেটা বলছিলেন যে একটা সুযোগ বায়াররা নিশ্চয়ই নিবে, আবার পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনার খরচ বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে এই 2 সপ্তাহে যে সহিংসতা আমরা দেখলাম, বন্ধ ছিল কারখানাগুলো, তাতে আসলে মোট ক্ষতি আমরা যেটা বলছি যে 5,500 কোটি টাকার মতো, এই ক্ষতির পরিমাণ কি আরো বাড়তে পারে? সেটি আসলে টাকার অঙ্কে কত হতে পারে? দেখেন, আপনার এই যে টাকার অঙ্কটা আমরা করছি, আমাদের বিজেপি প্রেসিডেন্টও বলেছেন 7,000 কোটি টাকার উপরে যদি টোটাল ইন্ডাস্ট্রি নেন আপনি, সেটা ঠিক আছে, বাট আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিকে, আমাদের বিজিবিকে এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির তার লসের খাতায় কতটা পরিমাণ লস হয়েছে সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। কারণ এখানে লসের খাতায় কিন্তু নানা ফ্যাক্টরস আছে, তো এর জন্য আমাদেরকে সেই লসের খাতা থেকে আমরা কিভাবে করে বের হয়ে আসতে পারবো সেটার একটা স্ট্র্যাটেজি অবভিয়াসলি আমাদেরকে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব জামাল উদ্দিন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে একটি ক্ষতির হিসাব ব্যবসায়ীদের, পোশাক ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, এই ক্ষতি পুষিয়ে নিতে গেলে আসলে ঠিক কোন বিষয়গুলো বেশি মাথায় রাখতে হবে? যে প্রোডাকশন বাড়ানোর বিষয়টি মাথায় রাখতে হবে এই মুহূর্তে, নাকি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে, যেটা বলছিলেন জনাব সামাদ, যে বায়ারদের চিন্তা ভিন্ন খাতে যেতে পারে, সেটি একটি বিষয়, এবং আমাদের প্রতিদ্বন্দ্বী মোকাবেলা করার বিষয়টি আগে ভাবতে হবে। কোন বিষয়টি আসলে এই মুহূর্তে প্রথম মোকাবেলার বিষয় হওয়া উচিত বা হতে পারে বলে আপনার মনে হয়? এটা আপনার মাল্টিপল ফ্রন্ট এখানে খুলে গেছে। যেটা বলেছেন যে প্রতিযোগী দেশগুলো তো প্রতিযোগিতা করবে, প্রতিযোগী, এবং তারা আপনি দেখেন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াতে বেশিরভাগ আপনার দেশগুলোতে যারা আমাদের সাথে করে, ওদের নিউজ মিডিয়াগুলো দেখেন বাংলাদেশের এই যে গন্ডগোলগুলা, এখানকার যে ভাঙচুর, এগুলা কিন্তু ওয়াইডলি ওয়ার্ল্ড মিডিয়াতে দেখাচ্ছে। ওয়াই? যারা আপনার বিজনেসে কিন্তু কোনো একটা হলো যে আপনার যখন আপনি লাভ করবেন আপনি ওখানে যাবেন, এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই কিন্তু এটার অ্যাডভান্টেজ নিচ্ছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের রিপুটেশন লস হচ্ছে, এটা একটা বিরাট দীর্ঘমেয়াদী ক্ষতি। তারপরে আপনার ট্রাস্ট নষ্ট হচ্ছে, আমাদের যে প্রতি যে বিশ্বাস, আমাদের যে ব্যবসায়ীরা অন টাইম অন ডেলিভারি এগুলোতে ঠিক মতন সাপ্লাই দিতে পারছিল আগে হিস্ট্রিক্যালি, সেটা এখন এই গন্ডগোল কিন্তু সেটা আপনার ওই বিশ্বাসটা মানুষের একটা আস্থার মধ্যে একটা চিড় ধরতে পারে। তারপরে আপনি দেখেন, এটা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো একটা টোটাল সেক্টরের ভিতরে একটা ইন্ডাস্ট্রি, এছাড়াও এটা তো ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বলে আমাদের এন্টারপ্রেনারদেরকে আমরা উই কনগ্রেচুলেট দেয়, কিন্তু ইট ওয়াজ নট এ ইজি জব। এটা করতে যাইয়া তারা কিন্তু অনেক ধরনের কম্প্রোমাইজ, অনেক কিছু, অনেক কোয়ালিটি অ্যাসুরেন্স, কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পার হয়ে যেতে হয়েছে সেই ক্ষেত্রে। এবং বাংলাদেশে
আপনার যদি ধরা হয় যে 10টা গ্রিন ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আছে, তার মধ্যে বাংলাদেশ হবে মনে হয় 7 থেকে 8টার উপরে। তো এই যে ক্রেডিবিলিটিটা, এটার উপরে তো একটা ডেন্টিং এখন এই আগুনের মধ্যে দিয়ে আগুনের চিহ্ন দেখে অনেকেই সন্দেহ করতেছে। তারপরে আসেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও বন্ধ ছিল। এক্সপোর্টে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিরাট কন্ট্রিবিউশন এখন আছে। তারপরে আপনার আমাদের যে এসএমই ইন্ডাস্ট্রি, তারপরে আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, তার যে ইনকাম মোবাইল বন্ধ থাকার কারণে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের আপনার রেগুলেটরি কমিশনেরও ইনকাম কমছে, মোবাইল টেলিফোন কোম্পানিগুলোরও মানে রেভিনিউ কমেছে। এটার উপর একটা ইম্প্যাক্ট অনেকগুলো আছে। তারপর কাস্টমার আপনার লস হওয়ার সম্ভাবনা আছে, যেটা উনি বললেন, এবং সেটা কিন্তু রিলেশনশিপ, কাস্টমার মার্কেটিংয়ের যে রিলেশনশিপের ভিত্তিতেই হয়। এবং জনাব জামাল উদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে তাহলে কোন জায়গাটি এখন আসলে পোশাক খাতের ব্যবসায়ীদের জোরালোভাবে মনোযোগ দিতে হবে? তাদের মনোযোগ মানে সরকার প্রথম কথা হলো ইন্টারনেট ছেড়ে দিতে হবে। ইন্টারনেট কমিউনিকেশন এখন বিজনেস সেটা তো ছেড়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। আজকে 3টা থেকে যেমন আমরা মোবাইলেও ইন্টারনেট পাচ্ছি। আপনার এখানে তাদেরকে এনকারেজ করতে হবে, এবং এই ক্ষেত্রে এখন যে অবস্থাটা আছে, এই অবস্থায় নর্মালসি আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স সৃষ্টি করতে হবে ব্যবসায়ী। ওনারা তারপরেও কিন্তু রিস্ক নিয়ে আপনার ইন্ডাস্ট্রিগুলো চালিয়ে রাখছে, এর ভিতরেও অনেকেই কিন্তু চালিয়ে রাখছে। যদিও অনেকগুলো বন্ধ ছিল, কিন্তু অনেকেই কিন্তু সাহস নিয়ে আপনার গত 2-3 দিন আগেই কিন্তু তারা চালু করেছে। জি, অনেক ধন্যবাদ জামাল উদ্দিন, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব ফয়সাল সামাদ, আপনার কাছে যে একবারে জানতে চাই যে যেহেতু আপনিও প্রসঙ্গটি এনেছেন এবং জনাব জামাল উদ্দিনও বলছেন যে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রয়েছেন, অন্যান্য যে দেশগুলো রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশ, এবং একই সাথে আমাদের যারা বায়াররা, এই বায়ারদের আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে আপনাদের এখন পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা, আমাদের কোনো পরিকল্পনা হতে পারে। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কোনো পরিকল্পনা হতে পারে না। আমাদের আসলে বিজনেস মানে বিজিএমই যে আমাদের, আমি গার্মেন্টস সেক্টর কথা বলবো, এবং প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধি আছে। প্রত্যেকটা সেক্টর থেকে এক ধরনের আমার মনে হয় যে গভর্নমেন্টকে প্রপোজাল দিতে হবে যে কিভাবে করে সেই কনফিডেন্স লেভেল আমাদের বায়ারদের, কিভাবে আমাদের কনফিডেন্স লেভেল রিবিল্ড করা যেতে পারে। এক সাজেশন হতে পারে যে আপনি সব ক্রেতাদেরকে ডাকতে পারেন বিজিএমইতে, ডেকে ক্রেতাদেরকে বোঝাতে হবে যে এটা হয়েছে, এরপরে হোয়াট ইজ দ্য ফিউচার, হোয়াট ইজ দ্য নেক্সট 6 মান্থস, হোয়াট ইজ দ্য নেক্সট 1 ইয়ার, একটা প্রজেকশন দিতে হবে। এবং গভর্নমেন্টকে ডেফিনেটলি সেখানে আমাদেরকে সেই সাপোর্ট আমরা আশা করি পাবো, যে গভর্নমেন্টও আমাদের সাথে থেকে সেই কনফিডেন্স লেভেলটাকে আরো স্ট্রেনথেন করার জন্য যা যা করণীয় সেটা গভর্নমেন্ট করবেন এবং সেটা দিবেন, আই এম শিওর। এটা হলো প্রথম জায়গাটা। আর এখানে আসলে প্রতিদ্বন্দ্বী দেশ বা ক্রেতারা, এখানে মানে আপনার যেটা বললাম যে মেইন এন্ড ফরমোস্ট হচ্ছে কনফিডেন্স। তো এখন যদি সবকিছু আবার শিথিল হয়ে যায়, সবকিছু যদি নর্মালাইজেশনের প্রতি আমরা যেতে হবে কোনো না ওয়েতে, কারণ না হলে তো ইকোনমি ক্রিপল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমাদের এফবিসিসি আছে, বিজিএমই আছে, বিটিএমই আছে, সবাইকে একত্রে এক ধরনের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে মানে আপনার কাস্টমার কনফিডেন্স রিবিল্ড করার ক্ষেত্রে। সেখান থেকেই আশা করি ক্রেতারা সেই কনফিডেন্স পাবে, কারণ দিনের শেষে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস মানে পণ্য বায়াররা কিনতে চাচ্ছে, এটার কোনো ডাউট নেই। কিন্তু সেটা আসলে এটা এই যে ধাক্কাটা গেল, এটা আমরা পার হয়ে আসতে পারি। উই নিড এ ইউনাইটেড এফর্ট ফ্রম অল সেক্টরস টুগেদার। জনাব ফয়সাল সামাদা, আপনার সাজেশন হচ্ছে যে সব ব্যবসায়ীকে ডেকে এনে যদি আসলে রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলা হয়, তাহলে হয়তো একটা সমাধান আসতে পারে বা তাদের আস্থা ফেরত আসতে পারে। সমাধান তো বটেই, কিন্তু এই আমাদের হাত থেকে এই পোশাক শিল্পটি নিজেদের পকেটে নেয়ার জন্য আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো রয়েছে পোশাক খাতের, তারাও নিশ্চয়ই এই সুযোগটি নেবে। যেটি জামাল উদ্দিন বলছিলেন যে বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মিডিয়াতে যে ধরনের খবর আসছে সেটি আসলে খুব ভালো খবর নয়। সেক্ষেত্রে আসলে করণীয় কি ভাবছেন আপনারা?
দেখেন এখানে আসলে আবার করণীয় একটাই, আপনাকে পজিটিভ ইমেজিং করতে হবে। এবং আপনার প্রতিদ্বন্দ্বী দেশ তারা যদি এখন আমাদের ব্যবসা নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের এগেনস্টে যদি বলি বা আমাদের এই সমস্যাগুলো যদি রেইজ করে তারা যদি অর্ডার নিতে চায়, নিতে পারবে না যা বলবো না, বাট আমার মনে হয় যে বাংলাদেশের যে পারফরমেন্স সবকিছু মিলে আমরা ধরে রাখতে পারবো। কিন্তু সেটা ধরে রাখার জন্য আমাদেরকে ইমেজিং বা আমাদের যে আপনার যে এটাকে পোর্ট্রে করতে হবে কারেক্টলি আমাদের ক্রেতাদের কাছে। এবং সেটা আমি তো মনে করি যে আমাদের সংগঠনগুলা যদি একত্রে একটা মেসেজ দেয় উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট যে yes, the country is progressing towards stability এবং এটার জন্য আমরা যা যা করণীয় সেগুলো স্টেপস আমরা নিয়েছি এবং নিচ্ছি, এই ধরনের মেসেজিং কিন্তু এখন পর্যন্ত আপনার আমাদের বাইং কমিউনিটি কিন্তু যায়নি এখন পর্যন্ত। তো এইটা আগে নিশ্চয় করতে হবে। এটা যদি নিশ্চয় করা যায়, দেন আমার মনে হয় যে given the relationships এবং given our long transaction with our customers, কিছুটা হলেও আমাদের তো লয়্যালটি ফ্যাক্টর আছে আমাদের কাস্টমারদের আমাদের প্রতি, সেটা হলো কাস্টমার রাখা। কিন্তু লসের কথা কিন্তু এখনো সেটা নিয়ে কিন্তু আপনি কিছু বললেন না। লস যেটা হয়ে গেছে এটা আমি কিভাবে কভার করব? এটা তো আমি প্রোডাকশন ওভারটাইম করে করি আর আমাকে ডিসকাউন্ট দিয়ে হোক, এয়ার শিপমেন্ট করে হোক, এটার তো ফাইন্যান্সিয়াল লস। এটা প্রতিটা ইন্ডাস্ট্রি কিভাবে করে ওভারকাম করবে? এটার জন্য আমাদের যে ব্যাংক বা কমার্শিয়াল অ্যাসপেক্ট গুলা ইন্ডাস্ট্রি সেটাকে এখন রিভিউ করতে হবে। আবার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সব কস্টিং বেড়ে গেছে, তাহলে এই লস গুলা কোথা থেকে কভারেজ হবে? এগুলা কিন্তু এখন চিন্তা বিবেচনা করার এখনই আই এম শিওর বিজিবি সেটার উপরে কাজ করছে এবং আপনার বিজিবি কারেন্ট বোর্ড সেগুলাকে প্রস্তাবন করবেন রাইট মিনিস্ট্রিতে, কমার্স মিনিস্ট্রিতে, আমাদের প্যারেন্ট মিনিস্ট্রিতে, যে কি সমস্যা, কত লস, কিভাবে করে, কোন জায়গাতে। তো এখানে যদি এগুলো সবকিছুকে আপনার বলবো যে রিকনসাইল করে একটা জায়গায় নিয়ে দেন আপনার আমরা আশা করি ব্যবসাও রাখতে পারবো এবং সামনে আগাতে পারবো না পজিটিভ। কিন্তু এখানে যদি আমরা সেটা না করতে পারি তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, কিছু ইন্ডাস্ট্রি বলবো মেবি 30% to 40% মেবি দে উইল সার্ভাইভ বিকজ অফ দেয়ার স্ট্রেংথ, বাট বাকিগুলা কিন্তু ইন ডিউ কোর্স অফ টাইম দ্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস উইল ইনক্রিজ। সো এটা নিয়ে আসলে আমি বলবো যে আমাদের অর্থনীতিবিদ ডক্টর জামাল আছেন এখানে, আমি শিওর ওনারা ওনাদের স্টাডি থেকে ইম্প্যাক্ট গুলা স্টাডি করেছেন বা করছেন। এগুলা যত শেয়ার করবেন আমরা তত তাড়াতাড়ি এটার থেকে বের হয়ে আসতে পারবো। সেক্ষেত্রে জনাব জামাল যেহেতু আস্থার কথাটি বলছিলেন, আরেকটি আমরা দেশের বাইরে বায়ারের আস্থার জায়গাটি বাদ দিয়েও যদি আসি, যে আমাদের যারা শ্রমিকরা রয়েছেন, আমরা সাধারণত দেখে থাকি যে নাশকতার সময় অনেকে ধারণা করেন সাধারণ শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করা হতে পারে বা ব্যবহার করা হয় যে কোনো সময় যখন আসলে এরকম উত্তপ্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে ঠিক কী ধরনের ব্যবস্থা এই ফ্যাক্টরিগুলির নেওয়া উচিত এবং একই সাথে সরকারের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এই শ্রেণীর আস্থা বাড়ানোর জন্য, যাতে পরিবেশ আর অস্থিতিশীল না হয়? আসল পয়েন্টে আসছেন, সেটা হলো যে আপনার এই যে বিদেশি অ্যাম্বাসেডারদের সাথে যে মিটিংটা মাননীয় এটা করেছেন, এটা হওয়া উচিত বিসিসিআই এর সাথে, বিজিএম এর সাথে। বিজিএম এর লোকজন, বিজিএম এর নেতারা ওখানে থাকবেন এবং ফরেন এম্বাসির সমস্ত লোক থাকবেন প্রত্যেকটা দেশে, এবং তাদেরকে অ্যাসিউরেন্স দিবে যে উই ক্যান ম্যানেজ ইট। এবং আমরা এই অ্যাসিউরেন্সটা তাদেরকে জয়েন্টলি, এটা সরকারের পক্ষ থেকে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, প্রত্যেকটা সংস্থা থেকে অ্যাসিউরেন্স দিতে হবে। রেলিভেন্ট যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো যখন অ্যাসিউরেন্স দিবে ওকে এই প্রবলেমটা হয়েছে, বাংলাদেশ কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে এই 53 বছরে এই পর্যন্ত আসছে, কিন্তু তারপরেও তো বাংলাদেশের উন্নতি হয়েছে। সুতরাং দিস ইজ নট দি এন্ড, মেবি দিস ইজ দি বিগিনিং। আমাদের জন্য একটা শিক্ষা হলো এবং সেটা আমরা এটা উদ্ধার করতে পারি, উই ক্যান ওভারকাম ইট। এই অ্যাসিউরেন্সটা তাদেরকে বোঝাতে হবে। সেটা বোঝানোর মধ্যে দিয়েই
তারপরে আবার ধরেন আপনার এদেরকে বিভিন্ন প্রফেশনালস, যারা প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে, তারাও এদেরকে দাওয়াত দিয়া এই সমস্ত কাজগুলা করতে পারে, এই প্রমোশনটা। তাতে গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে, সেই এজেন্সিগুলোর যদি অ্যাসিউরেন্সটা থাকে, ইন দ্যাট কেস তখন কনফিডেন্স ফেরত আসবে এবং বাংলাদেশ পারবে। কারণ 3-4 দিনের পরেই কিন্তু আপনার অনেকেই কারখানা কিন্তু চালিয়েছে। এইভাবে আমাদের যে এখনকার যে প্রসপেক্ট, বাংলাদেশ এখন যে লেভেলে আসছে, আমাদের যে এন্টারপ্রেনিউর ক্লাস গড়ে উঠছে, এরা যদি রাইটফুলি তাদেরকে যদি এনভায়রনমেন্ট আপনি দেন, তাহলে কিন্তু দে ক্যান মুভ, এবং তারা মানে প্রতিদ্বন্দ্বিতায় টিকার মতন ক্ষমতা এদের আসে এবং তাদেরকে এই যে ক্ষতিটা হলো, এই ড্যামেজটা অ্যাসেসমেন্ট করতে হবে। ফার্স্ট থিং, যে কমিটিটা করবে, ওই কমিটি উইল হ্যাভ টু অ্যাসেস দি ড্যামেজ, কোন কোন জায়গায় ড্যামেজ হয়েছে, সেগুলোকে হাউ টু ওভারকাম। এটা কি 3 মান্থসে করতে পারবো, নাকি 6 মান্থে করতে পারবো, নাকি 9 মান্থে করতে পারবো, সেটারও একটা ইন্ডিকেশন তাদেরকে দেওয়া উচিত এই অ্যাসুরেন্স। তাহলে আপনি দেখবেন যে এটা মানে কনফিডেন্সটা এখানকার ফরেন এম্বাসিগুলো যখন তাদের সাথে কমিউনিকেট করবে, তো তাদের দেশের সাথে যারা কমিউনিকেট করবে, তখন তারা বলবে না তোমরা যে চিন্তা করতেছো তা না, বাংলাদেশে এটা সম্ভব এবং এটা তারা দে হ্যাভ অ্যাসিউরড আস। তো এই যে ব্যবস্থাগুলা, এটা কিন্তু দেরি করলে লাভ হবে না, এখনই করতে হবে। জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে এটি বহু সময় ধরে, লম্বা সময় ধরে বলা হচ্ছিল যে আমরা যে দেশগুলোতে পোশাক রপ্তানি করে থাকি, সেই দেশগুলো বাইরেও আরও অন্যান্য দেশ খুঁজে নেওয়া, অর্থাৎ নেটওয়ার্কটা বাড়ানো, ডাইভার্সিফাই করা, সেটিও আসলে একটি সমাধান হতে পারে বলে কি আপনি মনে করেন? অবশ্যই এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন না, আগের থেকে এটা হওয়া উচিত। সেটা হলো যে আমার নিউ করিডোর আমাকে বাইর করতে হবে, নিউ কাস্টমার আমাদেরকে আনতে হবে, নিউ মার্কেটগুলো আপনাকে আনতে হবে। এটা আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের যে এমবেসিগুলো আছে, আমাদের এমবেসি যতগুলো দেশে আছে, সব দেশের এমবেসিগুলোকে তারা কি করে, আপনার আমেরিকান অ্যাম্বাসেডার বাংলাদেশে যদি জি কোম্পানি কোনো বিডিং প্রসেসে অংশগ্রহণ করে, আমেরিকান অ্যাম্বাসেডার যাইয়া বিদ্যুৎ মন্ত্রণালয়ে যায় বসে থাকে, আমাদের অ্যাম্বাসেডার ওখানে যে পোস্টিং আছে উনি যায় না। উনি পারলে আমাদের লোকজনরা আরো আটকায় তার থেকে বেনিফিট আদায় করার চিন্তা ভাবনা করে। এইটা তাদেরকে টার্গেট দেওয়া উচিত, 3 মাসে তোমার এত টার্গেট, 6 মাসে এত টার্গেট, 9 মান্থে এত টার্গেট, 1 ইয়ারে এত, আদারওয়াইজ ইউ উইল নট স্টে দেয়ার, ইউ উইল বি রিমুভ ফ্রম দেয়ার। এটা যদি আপনি তার জব ডিসক্রিপশন মানে টার্গেট দিয়ে দেন, তোমার এই খাতের এই ইন্ডাস্ট্রির জিনিস তুমি এত বিক্রি করবা, হি উইল ওয়ার্ক অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার, নট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারানি, ওখানে যায় আপনার বসে থাকবে, এটা হলে হবে না। অনেক ধন্যবাদ জনাব সামাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং জনাব জামাল উদ্দিন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ আলোচনায় যুক্ত ছিলেন বিজিএম এর সাবেক সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ এবং একই সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ।